বহুদিন বাদে রিয়েলমির নার্জো সিরিজের স্মার্টফোন রিয়েলমি নার্জো 90X নার্জো 90X একটি 5G স্মার্টফোন এবং কম দামি ডিভাইস বলতে পারেন। লাইক এটার দাম রয়েছে এই মুহূর্তে 23,499 টাকা বা 23,500 টাকা আর কি। নার্জো 90X এটা মূলত নার্জো যে 90 ওইটারই একটু কম দামি ভার্সন বলতে পারেন বা ছোট ভাই বলতে পারেন, যেখানে আমরা দামেও কিছুটা কম দেখি, স্পেসিফিকেশন ওয়াইজও কিছুটা কমতি রয়েছে অবভিয়াসলি। আচ্ছা, নার্জো 90X আমাদের কাছে পাঠিয়েছিল SMS গ্যাজেট, তাদের স্টোরে আপনারা এটা অ্যাভেলেবল পেয়ে যাবেন। আপনারা ঢাকা থেকে নিতে পারেন, যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা সিটি, কিংবা আপনি চাইলে বরিশাল থেকে এখন নিতে পারেন, কারণ ওরা বরিশালে ওদের স্টোর ওপেন করছে রিসেন্টলি। আবার আপনি কুষ্টিয়া ব্রাঞ্চ থেকেও চাইলে নিতে পারেন, এরকম অনেক জায়গায় রয়েছে, ডিসক্রিপশনে ওদের ইনফরমেশন মেনশন করা আছে, কিংবা অনলাইন থেকেও পারচেস করতে পারেন। আচ্ছা, পারচেস করবেন কি করবেন না সেই ডিসিশন আগেই নিয়েন না, ভিডিওটা শেষ করি, তারপর না হয় চিন্তা করেন কিনবেন কি কিনবেন না। রিয়েলমি নার্জো 90X বেশ লম্বাটে একটি স্মার্টফোন, বেশ বড় সড়ো প্লাস্টিক ফোন, মানে প্লাস্টিক বিল্ড, বডি ফ্রেম, রিয়ার প্যানেল। সো খুব একটা দামি ফোনের ফিল দিবে না আপনাকে, একটু চিপ সস্তা টাইপের একটা ফিল দেবে সত্যি বলতে এটাই। তবে এই স্মার্টফোনটিতে ওরা 3.5 mm হেডফোন জ্যাকটা দেয়নি, বাজেট ফোন থেকে এই জিনিসটা না সরালেও হয়, যদিও এখন আবার অনেকেই আপনারা ওই টাইপ সি এর যে ইয়ারফোনগুলো রয়েছে সেগুলোই ব্যবহার করেন। তবে ওয়েট ব্যালেন্স ভালো, কিন্তু ফোনটা মোটামুটি ভারী। IP65 এর রেটিং রয়েছে এই স্মার্টফোনটিতে, আর রিয়ার প্যানেলে হালকা পাতলা ফিঙ্গারপ্রিন্ট দেখা যাবে। এর কেসটি ব্যবহার করা বরং বেটার। আই থিঙ্ক নার্জো 90X কেনার পিছনে মেইন রিজন থাকতে পারে এর এসওসিটা, যেখানে 5G চিপ আমরা দেখতে পাই। এটাতে মিডিয়াটেক ডিমেনসিটি 6300 রয়েছে, আর আউট অফ দ্য বক্স এটা রান করবে Realme UI 6.0 অন টপ অফ Android 15। না, লেটেস্ট অ্যান্ড্রয়েড এটা রান করছে না, এবং আপডেটের ব্যাপারটা কবে আসবে, আদৌ আসবে কি না, এটা নিয়েও আমি কনফিউজড। তবে এই স্মার্টফোনটা রিয়েলমি বেশ কয়েকটা ভ্যারিয়েন্টে লঞ্চ করছে, 4, 6 এবং 8GB র্যাম, সেই সাথে 128GB স্টোরেজ, UFS 2.2 এর স্টোরেজ টাইপ। এবং এই যে 23,499 টাকা দাম বললাম, এটা কিন্তু 128GB কিংবা বলতে পারেন হাইয়েস্ট ভ্যারিয়েন্টের দাম। সো র্যামের দিক থেকে দাম অনুযায়ী আমি বলবো বর্তমান সময় বিবেচনায় একদম পারফেক্ট আছে, সেটা নিয়ে কমপ্লেন নেই। আর এই এসওসিটা কেমন? এইটা মিডিয়াটেকের ডিমেনসিটি কিংবা ওদের 5G সিরিজের আসলে এন্ট্রি লেভেলের একটা চিপ বলা যেতে পারে, এবং সেটা এই প্রাইস পয়েন্টের জন্য সুইটেবল। লাইক ডে টু ডে লাইফের কাজগুলো সুন্দরভাবেও হ্যান্ডেল করতে পারবে। আপনারা কোন ধরনের কাজ করেন এই বাজেটের ফোন দিয়ে? সোশ্যাল মিডিয়া ব্রাউজিং থেকে শুরু করে আপনার দেখা যায় হয়তো বা ভিডিও দেখছেন, মাঝে মধ্যে টুকটাক কিছু গেমিং করবেন সময় কাটানোর মতো, 2D টাইপের, হতে পারে ফ্রি ফায়ার খেলছেন, এরকম কিছু। তাছাড়া কিছু অফিসিয়াল টুকটাক কাজ বাজ অনেক কিছু রাখেন বা করেন, সেই ধরনের কাজগুলো ও হ্যান্ডেল করতে পারবে। যেহেতু 8GB র্যাম রয়েছে, মাল্টিটাস্কিংয়ে আপনি একটা ডিসেন্ট আউটপুট পাবেন। র্যাম ম্যানেজমেন্টও ভালো। রিয়েলমির UI অ্যান্ড্রয়েডের জন্য ওয়ান অফ দ্য বেস্ট ইউ এর মধ্যেই থাকে। তবে ওরা এই স্মার্টফোনটাতে বেশ কিছু ব্লোটার দিয়েছে, যেগুলো এই ফোনে মনে হয় না আপনার দরকার হবে। আপনি আনস্টল করে নিন, বেশ কিছু ব্লোটার আছে, মানে অনেকগুলোই আছে। আনস্টল করে নিলে বরং এটা একটা বেটার আউটপুট দিবে, কিংবা দেখতেও বেটার লাগবে আর কি। তবে সত্যি বলতে বর্তমান সময়ে এই বাজেটে যে ধরনের ডিভাইসগুলো পাওয়া যায়, তাদের সাথে কম্পিটিশনে নিতে গেলে এইটার স্মুথনেস আমার কাছে বরং বেটার মনে হয়েছে ডে টু ডে লাইফের যে কোনো টাস্কের ক্ষেত্রে। ফোনটা ওভারহিট হতে আমরা দেখিনি, অতিরিক্ত হিট জেনারেট করে তাও নয়। হ্যাঁ, আপনি একটু লাইক গেমিং করছেন কিংবা হেভি টাস্কিং করছেন, যেগুলোতে ইন্টারনেট ব্যবহার করে, তখন কিছুটা ওয়ার্ম হয়। থার্মাল থ্রোটলিংয়ের মতো ইস্যু আমরা পাইনি। পাবজির ক্ষেত্রে সুপার স্মুথ এক্সট্রিমে আপনি গেম প্লে করতে পারবেন, তবে রিকমেন্ড করবো লোয়ার সেটিংসের দিকে রেখেই বরং খেলা। সেক্ষেত্রে স্মার্টফোনটা লং রানে গিয়ে বেটার আউটপুট দেয়। মানে আপনি একটা গেমিং সেশনে আছেন, লাইক সেটা 30-40 মিনিট, তখন দেখবেন যে এরকম সেটিংসে বা হাইয়েস্ট সেটিংসগুলোতে ও খুব একটা ভালো রেজাল্ট দিচ্ছে না। অ্যাকশন মুভমেন্টে গিয়ে তখন অনেকটাই দুর্বল হয়ে পড়ে বা কিছুটা ল্যাগি টাইপের একটা ফিল দেয়, রেসপন্সটা একটু কম মনে হবে। সো লোয়ার সেটিংসে খেললে আপনি খেলতে পারবেন এই স্মার্টফোন দিয়ে। আবার ফ্রি ফায়ার যারা খেলেন তারা তুলনামূলকভাবে আরেকটু বেটার আউটপুট পাবেন, আরেকটু স্মুথনেস লক্ষ্য করা যায়। তবে 2D টাইপের গেমগুলো এটাতে আরো বেশি স্মুথ রান করতে পারে। আর এখন যেহেতু বাংলাদেশে আসলে 5G অনেক জায়গায় পাওয়া যাচ্ছে, লাইক ঢাকার ভিতরে বিভিন্ন জায়গায় 5G পাওয়া যাচ্ছে এখন। সো 5G প্রুফ বা ফিউচার প্রুফ আপনি বলতে পারেন। তবে পারফরমেন্সের জায়গায় শুধুমাত্র এটা যদি লেটেস্ট অ্যান্ড্রয়েডে আসতো, তাহলে আমার কম্পিউটারের মতো আমি সুযোগ পেতাম না আসলে। অলরাইট, আমরা যদি ক্যামেরাতে আসি, স্মার্টফোনটাতে 50 মেগাপিক্সেলের মেইন শুটার রয়েছে এবং 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে। ক্যামেরায় একটু কন্ট্রাস্টি টাইপের ছবি দেয়, রিয়েলমির চিরচেনা ছবি আপনি এখানে পাবেন, ওই যে একটু ভাইব্রেন্ট, হালকা কন্ট্রাস্টি, আই ক্যাচি টাইপের, সোশ্যাল মিডিয়া রেডি টাইপ বলা যায় সহজে। হ্যাঁ, সেই ধরনের ছবি ও মূলত আউটপুট দিয়ে থাকে। আউটডোরের ক্ষেত্রে আমরা ভালো শার্পনেস ডিটেল দেখলেও লো লাইট অনেকটা সফট করে, আর ডাইনামিক রেঞ্জ প্লাস হচ্ছে গিয়ে এক্সপোজার কন্ট্রোলিংয়ে কিছুটা ইস্যু আছে অন্য বাজেট ডিভাইসগুলোর মতোই। বাট এর ছবি তুলে আর এডিট করার প্রয়োজন পড়বে না, আপনি আপলোড করে দিলেই চলবে। যারা একদম নিউট্রাল ন্যাচারাল টাইপের কালার টোন পছন্দ করেন, তাদের কাছে হয়তো ভালো নাও লাগতে পারে। ফ্রন্ট ফেসিং ক্যামেরার অবস্থাও একই রকম দেখছিলাম, আউটডোরে ভালো শার্পনেস ডিটেল ধরে রাখতে পারলো, ইনডোরে এটা তুলনামূলকভাবে একটু বেশি সফট করছে এবং ফেসকে একটু বেশি প্রায়োরিটি দিয়ে এটাকে একটু বেশি ব্রাইটভাবে প্রেজেন্ট করছে, যে জিনিসটা আমার কাছে আর কি একটু আর্টিফিশিয়াল লাগতেছে আর কি। এই ভিডিও রেকর্ড করা যায় স্মার্টফোন দিয়ে সর্বোচ্চ 1080p-তে, যে জিনিসটা অবশ্যই একটা কমতির কারণ। অ্যাটলিস্ট 2K পর্যন্ত থাকা উচিত ছিল, আইদার 4K থাকলে তো খুব ভালোই হতো। ভিডিওটা বিলো অ্যাভারেজ,
যখন আপনি আবার একটা আনঅফিশিয়াল ডিভাইস কিনছেন এরকম দামে। আর এদিকে পোর্ট্রেট মোড আছে, একটা ফোকাল লেন্থে যদিও ছবি তোলা যায়, ব্যাকগ্রাউন্ড ব্লারনেস কিছু কিছু ক্ষেত্রে একটু আর্টিফিশিয়াল লাগে, কোনো মানে এটা জায়গা অনুযায়ী আর কি নির্ভর করছে, কিছু কিছু জায়গায় আবার মোটামুটি ন্যাচারাল লাগে। তবে আমরা দেখছিলাম সাবজেক্ট সেপারেশন প্লাস এজ ডিটেকশনে টুকটাক কিছুটা মিসম্যাচ আছে, একটু সফট করেও প্রেজেন্ট করছে। ক্যামেরাটা একদম ওকে টাইপ। আচ্ছা, এরপরে যদি আসি ডিসপ্লেতে, এই জায়গাটা ওকে টাইপ না, কারণ হলো এটাতে একটা IPS LCD প্যানেল আছে যেটা 6.8 ইঞ্চের। হ্যাঁ, অনেক লম্বা, সেটা আপনার ভালো লাগবে লম্বা জিনিস, ওকে। আবার 144 হার্টজ হাই রিফ্রেশ রেট, সেটাও আপনার ভালো লাগতে পারে। কিন্তু সমস্যা হচ্ছে এটা HD+ রেজলিউশন ভাই। HD+ যেহেতু, সুতরাং আপনি শার্পনেসের একটা ঘাটতি পাবেন। কাছ থেকে দেখতে গেলে আপনি বুঝবেন যে হ্যাঁ, শার্পনেস কম রয়েছে এই ডিসপ্লেতে। অন্যদিকে পিক ব্রাইটনেস ভালো, বা এটা ব্রাইটনেস আমরা 1200 নিটসের মতো দেখি, গুড এনাফ। এটা ইনডোর আউটডোর দুই জায়গায় চালানো যাচ্ছে, ওই নিয়ে কোনো সমস্যা নেই। টাচ রেসপন্স ভালো, তাছাড়া এই ডিসপ্লেটা আসলে রেসপন্সিভ, আমি যেটা একটু আগেও বলছিলাম। এই জায়গায় ইউআইও আসলে অনেকটা গুরুত্ব রাখে। তবে সব মিলে ডিসপ্লে টাচ রেসপন্স ভালো, 5 হোল কাট আউট রয়েছে টপ সেন্টারে। IPS গুলোতে একটু বড় হয়, এটার ক্ষেত্রে আমরা তাই দেখছি। লোয়ার চিন মোটা আছে, রেজলিউশনটা একটু কম। এর বাইরে ডিসপ্লের কালার রিপ্রোডাকশন, টাচ রেসপন্স, ভিউইং অ্যাঙ্গেল, আউটডোর ভিজিবিলিটি এগুলো ওকে একদমই। আর প্রোটেকশনের ব্যাপারটা আমি শিওর না, আপনারা একটা গ্লাস প্রোটেক্টর ব্যবহার করেন, নাহলে শখের ফোন ভাঙলেও ভাঙতে পারে। যেহেতু এটা একটা আনঅফিশিয়াল ডিভাইস, প্রায় 24,000 টাকার কাছাকাছি, সেই জায়গায় HD+টা আমাদের কাছে অবশ্যই একটা কমতির বড়সড় কারণ। এরপরে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাবেন, এটা মোটামুটি ফাস্ট, একুরেট, অ্যানিমেশনে হালকা একটু ডিলে দেবে। তবে যে বিষয় আপনাকে সন্তুষ্ট করবেই করবে তা হচ্ছে বিশাল বড় ব্যাটারি, 7000 mAh এর ব্যাটারি রয়েছে অ্যান্ড 60 ওয়াটের চার্জিং সিস্টেম, সুপার কম্বো। এবং এই স্মার্টফোনে যেহেতু আমরা HD+ রেজলিউশনের একটা প্যানেল দেখছি, যেটা আসলে ব্যাটারি বার্ন তুলনামূলকভাবে কম করে। সো আপনারা খুব সহজেই 1.5 দিন প্লাস এই স্মার্টফোন ব্যবহার করতে পারবেন। হেভি ইউজার হন আর রেগুলার ব্যবহারকারী হন আর একদম নর্মাল ব্যবহারকারী হলে প্রায় 2 দিনের কাছাকাছি এটা 9 ঘন্টা প্লাস এসিটি দিতে পারতেছে, যেটা যদি আমরা রেগুলার ব্যবহারে কনভার্ট করি তাহলে কিন্তু ওরকমই দাঁড়ায়। তারপরেও ইউজার টু ইউজার ভ্যারি করে, এক একজনের ইউজ কেস ডিফারেন্ট হয়। বাট হ্যাঁ, ব্যাটারি ব্যাকআপ নিয়ে সন্তুষ্ট থাকবেন এটুক শিওর করে বলা যায়। স্টেরিও স্পিকার আছে, এটাও আপনাকে আশা করছি সন্তুষ্ট করবে। মাল্টিমিডিয়া কনজাম্পশন যারা করেন, এই ধরনের বড় ডিসপ্লে তাদের পছন্দ হয়। সো খেলাধুলা দেখতে সুবিধা হবে, ভিডিও দেখতে সুবিধা হবে, এবং স্পিকার যেহেতু দুপাশ থেকে সাউন্ড দিচ্ছে ওটা একটু ভালো লাগার কথা। তবে ব্যালেন্স না, 60-40 মতো একটা রেশিও মেনটেন করতেছে আর কি। লাউডনেস ভালো, ক্লারিটির জায়গায় মোটামুটি ওকে আছে। আর বাকি থাকে কল কোয়ালিটি, নেটওয়ার্ক রিসিপশন, হ্যাঁ সেই জায়গাগুলো উনি ঠিকঠাক রেজাল্ট দিতে পারছেন। বর্তমানে মোবাইল মার্কেটে এক প্রকার আগুন লেগে আছে, সেই জায়গা থেকে আমার মনে হয় যে এই স্মার্টফোনটা আপনারা অবশ্যই একটু নজরে রাখতে পারেন। এটা আসলে এখন কারেন্ট সিচুয়েশন অনুযায়ী এটা রিকমেন্ড করার মতো একটা ডিভাইস, জাস্ট এই ডিসপ্লের ব্যাপারটাকে যদি মেনে নিতে পারেন। তবে একটা ব্যাপার বলবো কি, HD+ তো আমরা অনেক ফোনেই দেখেছি, এইটার HD+টা খুব সহজে ধরা যায় না যদি একটু দূর থেকে দেখা হয়, কাছে আনলে আর কি বোঝা যাবে। তো আমি বলবো আপনারা যদি কোন স্টোরে গিয়ে সরাসরি দেখে ফোন কিনতে চান, তাহলে বাজার যদি এমন থাকে একবার এই ফোনটাকে দেখবেন, দেন আমার মনে হয় আপনি মানে ডিসিশনটা ভালোভাবে মেক করতে পারবেন। ও হ্যাঁ, এটাতে একটা ওই যে অরা লাইটের মতো একটা লাইট রয়েছে, ভিভো এটাতে অরা লাইট বলে, বাট রিয়েলমি কি বলে আই ডোন্ট নো, কিন্তু এই লাইটটা আপনার হয়তো কাজে লাগতে পারে আর কি ছবি তোলার ক্ষেত্রে। দ্যাটস ইট। যে দাম রয়েছে তাতে জাস্ট এখানে ফুল HD+ থাকলে আমার আর কমপ্লেন করার কিছু থাকতো না, বলতাম জাস্ট ভাই টাকা দিয়ে যাই কিনে নিয়ে আসেন। এখন যে সিচুয়েশন, এটা অনেক ভালো ফোন সেই বিবেচনায়। বাকিটা আপনাদের ডিসিশন। আপনাদের কাছে কেমন লেগেছে এই ডিভাইস কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে SamZone-এর নতুন কোনো ভিডিওতে নিশ্চয়ই।